আসলে বেশি কথা বাড়াবো না, মূল ঘটনায় চলে যাব। আজকে আপনাদেরকে ৩টি ঘটনা, ভৌতিক ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। আসলে আমাদের সাথে যদি থাকতে চান, আমাদের ভৌতিক ঘটনাগুলি যদি শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি আপনারা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রথম ভৌতিক এবং অলৌকিক ঘটনাগুলো শোনার জন্য আপনার বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবার প্রথমেই ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। আমরা আর কথা বাড়াবো না। ঘটনাটি 2004-এর, যখন আমি একদমই ছোট। বাবা মার সাথে আমার প্রথম কোথাও ঘুরতে যাওয়া, তখন ছিল শীতকাল। আসলে শীতকালে মানুষ ঘুরতে বেশি ভালোবাসে, তো আমার ক্ষেত্র ব্যতিক্রম নয়। আমি নিজেও একজন ঘুরতে ভালোবাসি। তো বাবার সাথে ফ্যামিলির সবাই গ্রামের বাড়িতে যাই বেড়াতে। তখন আমি মোটামুটি সবই বুঝি। তো গ্রামে এমন একটি দৃশ্য, চারদিকে আমার গ্রামের বাড়ির চারদিকে বাঁশ ঝাড়ে ভরা, বড় বড় গাছ, সবকিছু মিলিয়ে একটি নীরবতা ছেয়ে যায়। সন্ধ্যার পরে সবকিছু নীরব হয়ে যায়। তো আমরা নতুন নতুন গিয়েছি বেড়াতে। আমরা গ্রামের তেমন কিছু বুঝি না। আমরা ভাই বোন সবাই গিয়েছি, আমি সবার ছোট। তো একদিন বিকেলবেলা আমরা সবাই হাঁটতে বেরিয়েছি। গ্রামে দেখা যাচ্ছে আপনি বিকেলবেলা ঘুরলে সবচেয়ে ভালো একটি ফিল পাওয়া যায়। তো আমরা এটার জন্যই শীতকাল বিকেলে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করব। তো আমাদের গ্রামের বাড়ি থেকে ক্রমশ কয়েকটা দূরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে জায়গাটিতে যেতে। আমরা ওইখানে গিয়েছিলাম সবাই মিলে। তো ওইখানে গিয়ে প্রায় ঘন্টা 2-3 মতো ওইখানে ঘোরাঘুরি করার পরে প্রায় সন্ধ্যা হয়ে আসে। কারণ শীতকালের দিন ছোট হয়, রাত বড় হয়। তো আমরা তখন, যেহেতু দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসবে, ঠিক তেমন সময় আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি, বাড়িতে চলে যাব। সবাই হাঁটছি। আমাদের কথা হচ্ছে গাড়িতে না গিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। তো সবাই হাঁটছি, হাঁটতে হাঁটতে সামনে বড় একটি বট গাছ। তো বট গাছটি দেখে আমার খুব ভালো লাগলো, কারণ এত বড় গাছ তো আর ঢাকা শহরে দেখা যায় না। তো বট গাছের সামনেই একটা পুকুর ছিল। তো আমরা সবাই এখানে একটু দাঁড়ালাম, কেউ পুকুরে নেমে হাত মুখ ধুলো। তো আমি বট গাছের নিচে দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যা হবে প্রায় মিনিট কিছুক্ষণ পর মাগরিবের আজান পড়তে লাগলো। আমরা সবাই একটু নীরব হয়ে গেলাম, কারণ এতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ভাবিনি। সময় তো অনেকখানি লাগবে বাড়িতে যেতে। তো দেখলাম আমার শরীরটা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে। আমি আর কিছু বললাম না, কারণ যেহেতু ঠান্ডার দিন, পরিবেশ এমনটা হতেই পারে। সবাই আবার হাঁটা শুরু করলাম।
মাগরিবের আজান হচ্ছে। মাগরিবের আজান শেষ কিছুক্ষণ পর আমি ফিল করতে পারছি যে কেউ আমার পিছনে পিছনে হাঁটছে, আর আমি আমার ফ্যামিলির থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। যেহেতু শীতের দিন, প্রচুর কুয়াশা পড়ছে, মানে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছে, আবার মনে হচ্ছে কেউ হয়তো আমার পিছনে হাঁটছে। তো আমি অন্যরকম একটা ফিল হচ্ছে আমার মাঝে, ভয়ও কাজ করছে, একটা অজানা জায়গা। আর দ্বিতীয় হচ্ছে যে ফ্যামিলি হঠাৎ করে আমার থেকে এত দ্রুত হাঁটতে শুরু করলো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখন আমি হাঁটতেছি, মানে তাদেরকে ধরার জন্য আমি একটু দ্রুত হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে তাদেরকে কোনোভাবেই ধরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তখনই কে যেন আমার পিছন থেকে আমার নাম ধরে ডেকে উঠলো। আমি তো চমকে গেলাম, কে এখানে আমাকে চিনে, আমাকে জানে, যে আমার নাম ধরে ডাকছে। অন্ধকার হয়ে গেছে পুরো জায়গাটা, যেমন কুয়াশা পড়ছে তেমন, মানে সন্ধ্যা এতটাই গভীর হয়ে গেছে, এমন বোঝা যাচ্ছে যে রাতের 12টা অমাবস্যা রাত, এমন মনে হচ্ছে আমার কাছে। আমি ডানে বায়ে পেছনে সামনে কাউকে দেখতে পারছি না। হঠাৎ করে কে ডাকলো আমাকে, আমি স্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। আমাকে কি কোনো মানুষ ডাকছে, বা আমার পরিচিত কারো কণ্ঠ? আমি বুঝে উঠতে পারছি না। আমি কিছু না ভেবে আবার হাঁটা শুরু করলাম। যাই হোক, যেই ডাকুক, আমার দাঁড়ানোটা চলবে না, আমি হাঁটতেছি। আমি প্রথম এমন একটি সিচুয়েশন ফেস করছি, যে সিচুয়েশনের সাথে আমি কখনো পরিচিত না। আমি এরকম ভয় আমার মাঝে কখনোই কাজ করেনি, যেহেতু আমরা ঢাকা থাকি। আমরা গ্রামের এরকম পরিবেশের সাথে তেমন একটা পরিচিত না। তো দেখলাম সামনে, মানে কাছাকাছি একটি গাছ দেখতে পেলাম, খুব মোটা। গাছের নামটা কি যেন ছিল, খুব মোটা, গাছে কাটা কাটাও আছে। তো আমি দেখলাম এই গাছে কে যেন চাপটে ধরে আছে, কুয়াশার মাঝে তেমন বোঝা যাচ্ছে না। আমি মানে বলতে চাইলাম যে আপনি কে, এভাবে গাছে ধরে আছেন, আর খুব সন্ধ্যা হয়ে গেছে। আবার এক মনে চিন্তা করলাম, না থাক, উনি ওনার কাজ করুক, আমি আমার কাজ করি, আমি চলে যাই। তো ওনাকে কিছু না বলে আমি আবার সামনে হাঁটতে শুরু করলাম। আমি আবার ফিল করতে পারছি যে আমার পিছনে পায়ে জুতো পরে, মানে যেহেতু কুয়াশার দিন, ঘাসের মধ্যে ভিজা জুতো দিয়ে হাঁটলে যেমন একটি আওয়াজ হয়, সে আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শোনা যাচ্ছে আমার কানে। ঠিক তেমন সময় আমার পেছনে আমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি পুরো চমকে গেলাম, আমার পুরো শরীর বরফের মতো জমে গেল। আমি তখনই দাঁড়িয়ে গেলাম। আমাকে বলল দাঁড়া। দাঁড়া বলতে আমি দাঁড়িয়ে গেলাম, সে আমার পিছন থেকে হাতটা সরিয়ে ফেলল। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। কে হতে পারে যে আমার পিছনে হাত দিয়েছে, আমাকে ডাকলো? আমি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমার ভিতরটা তখন শুকিয়ে গেছে, এমন একটা অনুভূতি যা বলার বাহিরে। আমি বলে বোঝাতে পারছি না যে তখন আমার ভেতরটা কেমন করছিল। আমি দৌড় দিয়ে কি বাড়িতে চলে যাব, নাকি চিৎকার করে কাউকে ডাকবো, নাকি কিছু করব, আমি কিছুই বুঝতে পারছি না।
আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আর দাঁড়ালাম না ওইখানে, আর দাঁড়ালাম না, দ্রুত হাঁটতে শুরু করলাম। আল্লাহ 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 করতে 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 বাড়িতে চলে গেলাম। বাড়ির সামনে এসেই চিৎকার করে ডাক দিলাম আব্বু আম্মুকে, সবাই চলে আসলো। সবাই চলে আসার পর সবাই বলল যে কোথায় গিয়েছিলি হঠাৎ করে, তোকে খুঁজে পাই নাই, তুই কোথায় হারিয়ে গেলি, এখানে রাস্তাঘাটও ঠিক মতো চিনিস না। আমি তখন কিছু বলতে পারছি না, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আমি এতটা ভয় পেয়েছিলাম তখন। সবাই ঘরে নিয়ে গেল, আমিও তাদের কাছে এই বিষয়টা শেয়ার করি নাই, নিজের মধ্যেই রেখেছি, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলাম। তো রাতে আমি আর আমার ভাই এক রুমে ঘুমিয়েছিলাম, আর আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরা তাদের আলাদা রুমে ঘুমিয়েছে। তো আমি ফিল করতে পারলাম রাতে ঘুমানোর সময় যে ফ্যান চলতেছে ঠিক আছে, তবে আমি অন্য কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, ফ্যানের আওয়াজ আমার কানে যাচ্ছে না। আমি অন্য কোনো মানে একটা কেমন যেন মানুষ গম্ভীর হয়ে থাকলে একটা আওয়াজ বের হয় মানুষের মধ্যে, আমি ঠিক তেমন একটি আওয়াজ পাচ্ছিলাম। আমি ভাইয়ার দিকে তাকালাম যে ভাইয়ার থেকে কি কোনো আওয়াজ বের হচ্ছে বা ভাইয়া কি নাক ডাকছে কিনা। না, ভাইয়ার থেকে কোনো আওয়াজই আমি শুনতে পাচ্ছি না। তখন আমি পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পারলাম, আমি যখন আমার সাইডে তাকালাম, খাটের নিচে কে যেন বরাবর হয়ে শুয়ে আছে, আমি দেখতে পারলাম। আমি চিৎকার দিয়ে লাফ দিয়ে বসে পড়লাম, দেখি কেউ নাই, ভাইয়া উঠে গেছে আমার চিৎকার শুনে। কি হয়েছে পরে বললাম, না মনে হয় আমি স্বপ্ন দেখছি, কি আসে বিষয় আমি বলতে পারলাম না, আমি ভয় পাইছি। পরে বলছে আচ্ছা সমস্যা নেই, স্বপ্নই দেখছিস মনে হয়, শুয়ে পড়। তো আমি তখন আবার শুয়ে পড়লাম, কোনোভাবে দুটি চোখ এক করতে পারছি না, শুধু এই জিনিসগুলোই আমার মাথায় ঘুরছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখছি এগুলো, আর কি এইসব, বা কেনই আমাকে এরকম আমার সাথে এমন হচ্ছে। হঠাৎ আমি ফিল করতে পারলাম যে আবারও কে যেন আমার বালিশের মাথার উপরে বসে আছে। মানে তখন আমি হাতটা উপরে দিয়ে তার শরীরটা পুরোটা আমি অনুভব করতে পারলাম যে আমি তার শরীরটাকে ধরছি, তার পায়ে আমার হাত লাগলো, মানে পায়ের যে নখগুলো সেগুলো আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি। আমার তো তখন পুরো শরীর ঘেমে অবস্থা চাই অবস্থা, আমি লাফ দিয়ে উঠলাম। তখন মানে আমার সিচুয়েশন তখন আমি বুঝতেছি যে আমার সাথে কি হচ্ছিল। তখন আমি ওঠার সাথে সাথে চিৎকার যে করব সেই সুযোগটা পাইনি, কে যেন আমার মুখে চেপে ধরলো। তখন চেপে ধরার সাথে সাথে মানে আমার চোখ মুখ সব লাল হয়ে গেছে, আমি চিৎকার করতে পারছি না। আমার চেহারার সামনে, আমার চোখের সামনে একটা চেহারা চলে আসলো। এটা কিসের চেহারা আল্লাহ মাহবুব ভালোই জানে, রক্ত মাখা বিশ্রী একটি চেহারা, মুখ দিয়ে টকবক করে রক্ত পড়ছে, মনে হচ্ছে এখনই কোনো মানুষ বা জন্তু রক্ত খেয়ে আমার সামনে আসছে, এমন মনে হচ্ছে। তখন আমি চিৎকার দিয়ে মানে তখনই কিভাবে জোর জবরদস্তি করে চিৎকার দিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। আমি আর কিছু বলতে পারি না যে আমার সাথে কি হয়েছিল। আমার যখন আমি মেলি, চোখ মেলে তাকাই, আমার যখন জ্ঞান আসে, তখন আমি দেখতে পাই আমার আশেপাশে আমার মা বাবা, আমার ভাই, আমার চাচা চাচি, তার সবাই আমার পাশে। আমি শুয়ে আছি, আমার মা আমার মাথার পাশে আমার হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথায়। তো মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার প্রচুর জ্বর চলে আসছিল। তখন আমি কাঁপতেছিলাম,
আমার গায়ে তারা, শীতের দিন আমার গায়ে তারা মানে 3-4টা খেতা দিয়েও পারছে না, আমার শরীর কাঁপতেছে। তখন সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে তোর, কি হয়েছে, তুই চিৎকার করলি কেন? তখন ভাইয়া বলল যে প্রথম একবার চিৎকার করে উঠছে, তো আমি মনে করছি ও স্বপ্ন দেখছে। কিন্তু দ্বিতীয়বার চিৎকার করার পর ওর আর কোনো মানে কথা বের হচ্ছিল না, তখন ও শুধু তাকিয়েছিল। মানে আমাকে এটা বলার পরে তখন আমি সবকিছু তাদেরকে খুলে বললাম যে আমার সাথে এটা হচ্ছে, ওইখানে আমি এটা দেখেছিলাম, তারপর থেকে এই জিনিসটা আর আমার পিছু ছাড়ছে না। তো তৎক্ষণাৎই প্রায় মনে হয় ফজরের আজান তখন দিচ্ছে। আমার চাচা তখন বাহির থেকে মানে ঘর থেকে বাইরে হয়ে গেল, নামাজের উদ্দেশ্যে নামাজে গেল। নামাজের পর একটা মৌলবী নিয়ে আসলো, যে হুজুর থাকে নামাজ পড়ায়, তাকে নিয়ে আসলো। তাকে নিয়ে আসার পর কিছু ঝাড়ফুঁক করলো আমাকে, একটা তাবিজ সে তৎক্ষণাৎ লেখে আমাকে আমার হাতে, ডান হাতে বেঁধে দিল, আর বলল যে এটা আমার সহজেই যাবে না, তবে একটু সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে, আর আমি যাতে মানে রুম থেকে বাহির না হই, তেমন কিছু বলল। এরপরে 3-4 দিন যাওয়ার পর আল্লাহর রহমতে আমি মানে দেখলাম যে এই জিনিসটা আর আমি দেখি না। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটি মানে সিচুয়েশন থেকে আল্লাহ তাআলা আমাকে বের করছে। আসলে আমরা সবাই বলতে গেলে কিছু কিছু মানুষ হয়তোবা ভৌতিক যে জিনিসগুলো, অলৌকিক বা প্যারানর্মাল যে জিনিসগুলো আমরা অনেকে বিশ্বাস করতে চাই। যার সাথে এই ঘটনাগুলো ঘটে সেই একমাত্র সাক্ষী হয়ে থাকে, সেই বলতে পারে তার তখন সিচুয়েশন তখন কি হয়। সে একমাত্র বলতে পারবে যে সত্যি কি ভূত বলতে কিছু আছে কিনা, প্যারানর্মাল কিছু আছে কিনা। তো আমার সাথে ঘটে যাওয়া যে প্রথম ঘটনাটি আপনারা শুনলেন, আশা করি আপনারা অনেকেই ফিল করতে পেরেছেন। আর আমার যে দ্বিতীয় ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া স্কুলের একটি ঘটনা। আসলে ভৌতিক যে বিষয়গুলো সেগুলো যার সাথে ঘটে যায় সেই বুঝতে পারে। অনেকে হয়তো বা প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করতে চায়, বিশ্বাস যার যার কাছে, তবে যার সাথে ঘটে যায় সেই বলতে পারে ভূত বলতে সত্যি কিছু আছে। প্যারানর্মাল আমাদের চারদিকেই অহরহ ঘটে যায়, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনার প্রতিবেশী, আপনার কাছের মানুষগুলো থেকে এরকম অনেক ঘটনা শুনতে পারবেন। তো আর কথা বাড়াবো না, আমার দ্বিতীয় ঘটনা আমার বন্ধু রিফাতের সাথে ঘটে যাওয়া স্কুল জীবনের ঘটনা। আমরা তখন ক্লাস 5-এ পড়ি। আমি আর আমার বন্ধু রিফাত খুব ক্লোজ ছিলাম, খুব কাছের বন্ধু ছিল আমার। তো আমরা প্রতিদিন সকালে একসাথে স্কুলে যেতাম, একসাথে বাড়িতে ফিরে আসতাম। মানে আমাদের এমন একটা বন্ধুত্ব ছিল, একজন আরেকজনকে না দেখলে, একজন আরেকজনকে কিছু না দিয়ে খেতে পারতাম না। ওর আমার বাসা কাছাকাছি ছিল, সারাদিন খাওয়া দাওয়া থাকা একসাথেই ছিল। আমার প্রায় দিনটা মনে আছে, মঙ্গলবার ছিল দিনটা। তো মঙ্গলবারে আগে কি হতো, আপনার প্রায় অঙ্ক যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটার মঙ্গলবার দিন আমাদের ছিল না।
মানে ওই ম্যাডাম মঙ্গলবার দিন থাকতো না, হিন্দু ছিল ম্যাম। আমরা দুজনেই সকালবেলা স্কুলে যাই। সেই দিন গণিত বই নিই নাই আমরা সাথে, কারণ জানি আজকে ম্যাম আসবে না, তো আমাদের আজকে বই নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দুজনেই বই ছাড়া চলে গেলাম। গিয়ে দেখতে পেলাম যে আজকে আমাদের ম্যাম, সে আজকে বাড়িতে না থেকে স্কুলে চলে আসছে। আমরা তো দুজনেই অবাক হয়ে গেলাম যে আজকে তো ম্যাম থাকার কথা না, যেহেতু মঙ্গলবার, আর গণিত বইও আজকে আনি নেই, তার মানে আজকে পানিশমেন্ট খুব কড়াকড়ি হবে। তো জানি না যে স্কুল জগতে আপনারা কে কে খুব পানিশমেন্ট পেয়েছিলেন। আমাদের খুব দিত। আর আমি গণিতে একটু দুর্বল ছিলাম, যার কারণে গণিত মঙ্গলবার দিন আসলে মানে আমার একটা খুশির দিন চলে আসতো। তো আজকে খুশি তো দূরের কথা, মানে কান্না চলে আসছে যে কি করলাম। আজকে ম্যামকে আসার দরকার ছিল, আজকে বইটা বাড়িতে রেখে আসলাম। তো রিফাত বলল যে তুই থাক, আমি নিয়ে আসি। তাই আমি বললাম যে আচ্ছা তাহলে তুই এক কাজ কর, হ্যাঁ তুই দৌড় দিয়ে গিয়ে বাসা থেকে বইগুলো নিয়ে আয়। বলার সাথে সাথে ও চলে যায়, গিয়ে বাড়ি থেকে 2টা গণিত বই নিয়ে আসে আমাদের দুজনের। আমি ক্লাসে বসে থাকি, ম্যাম এখনো আসেনি। তো আসার পর আমরা দুজনেই সিটে বসে গল্প করছি। এর মধ্যে আমাদের ইংলিশ ম্যাম চলে আসে। তো আমাদের ইংলিশ ক্লাস শেষ হওয়ার পর আমরা সবাই বের হই, নিচে যে ওয়াশরুমে যাবে ওয়াশরুমে যাই, কেউ ক্যান্টিনে যায়। তো তখন ও আর আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর আমি বলতেছি যে আমার এখন তো ওয়াশরুম কোনো প্রয়োজন নাই, আমি এখন 1 নাম্বার করব না, তুই যা। তো তখন ও বললো যে আমার একটু চাপ দিয়েছে, আমার একটু সময় লাগবে। আচ্ছা তোর সময় লাগবে, তুই যা। ও তখন ওয়াশরুমে যায়, আমি বাহিরে বসা। ও বাথরুমে যাওয়ার পর প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। 7-8 মিনিট হয়ে যায়, ও বের হয় না। এত সময় তো লাগার কথা না, একটা মানুষ কতক্ষণ বাথরুমে বসে থাকতে পারে। তো এই মুহূর্তে আবার গণিত ম্যাডামেরও ক্লাস চলে আসছে। আমার তো ভয় লাগছে, ওকে ডাকতেছি, ভিতরে কোনো সারা শব্দ পাচ্ছি না। কি হলো, আমি নিচে দিয়ে একটু তাকিয়ে দেখলাম শুধু পাগুলো দেখা যাচ্ছে, তবে ও কোনো সারা শব্দ করছে না। আমার ভিতরে একটা ভয় কাজ করলো যে আল্লাহ ভালো জানে যে ওর সাথে কি কিছু হলো নাকি, বা ও কি সেন্সলেস হয়ে গেল নাকি। তখন আমাদের যে দারোয়ান কাকা থাকে, আমি ওনাকে ডাক দিয়ে নিয়ে আসলাম যে কাকা দেখেন, ও তো বাথরুমে গেছে, ওরে ডাকতেছি, ও তো কোনো মানে সারা শব্দ করছে না, কোনো কথা বলছে না। তখন আমাদের দারোয়ান কাকা উপর দিয়ে মানে একটু ফাঁক আছে, একটা মানুষ যেতে পারে। তো উনি তখন ওই ফাঁক দিয়ে নিচে নামে সিটকারি খুলে দেখে ও ভিতরে সেন্সলেস হয়ে আছে। ওকে বের করা হয়। কি হয়েছে, পুরো মানে স্কুলটাতে হইচই পড়ে যায়। একটা ছেলে ওয়াশরুমে মানে বাথরুমে যাওয়ার সাথে সাথে সেন্সলেস, বিষয়টা কি। পরে পানি টানি দিয়ে ওর জ্ঞান আনা হলো। তবে জ্ঞান আনার পর থেকে ও মানে ভয়ে একটা মানুষ ভয়ে কাতরে ওঠে, বা একদম গুটিমুটি হয়ে যায় ও। আর বলছে যে আমি আর করব না, মানে এই কথাটা বলছে। সবাই মনে করছে যে ও হয়তোবা কোনো কিছু দেখে ভয় পাইছে বা কিছু হয়েছে। আমরা কেউ তেমন একটা গুরুত্ব দিচ্ছি না ওর কথায়, যে হয়তোবা ভয় পেয়ে আছে। আচ্ছা, তো তখন ওরে আমি নিয়ে আরো 2জন বড় ভাই আমাদের ক্লাসের, ওদেরকে নিয়ে আমরা বাড়িতে যাই, ওর বাড়িতে ওকে দিয়ে আসি। আমি ওই দিন আর স্কুলে যাইনি।
আমি বাড়িতেই। তো একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে ওর বাড়িতে গেছি, গিয়ে দেখি যে ও মানে অদ্ভুত ধরনের আচরণ করছে ওর ফ্যামিলির সাথে, মানে মেরে ফেলবে বলতেছে। আমি গিয়ে শুনি যে বলতেছে ও নিজেকে নিজে মেরে ফেলবে। ও এমন মানে বিকৃত চেহারা করছে যে ওর চেহারা না, এমন বোঝাই যাচ্ছে যে ওর ভিতর অন্য কেউ আছে। ওর এমন বিকৃত চেহারা। তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, বাইরে দিয়ে গেট লাগিয়ে দিয়ে আমার যে আঙ্কেল, আমার রিফাতের বাবা, আমার আঙ্কেল, উনি তাড়াতাড়ি করে চলে যায় একজন হুজুরকে ডাক দেওয়ার জন্য। উনি বুঝতে পারছে যে ওর সাথে বা ওর উপরে কোনো একটা ভূত একটা করছে। তখন যখন যায়, আমরা সবাই বাহিরে, আরো ভিতরে শোকেস ভেঙে ফেলছে। শোকেসের যে কাঁচটা সেটা ভেঙে ফেলছে, আর শোকেসের যে কাচের জিনিসগুলো ছিল মেলামাইনের, সবগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে ফেলছে, আর বিকটভাবে চিৎকার করছে যে দুয়ার খোলার জন্য ওকে নাকি নিয়ে চলে যাবে, ওকে খুব ভালো লাগছে, আরো মানে বিভিন্ন ধরনের কথা। আঙ্কেল এর একটু পরে আঙ্কেল চলে আসে একজন মৌলবীকে নিয়ে। তো উনি আসার পরে গেট খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর দেখা যায় যে নিচে অনেক কাঁচ পড়ে আছে, কাঁচের প্লেট, কাঁচের চায়ের কাপ, এগুলো পড়ে আছে ভেঙে। তো হুজুর কোনো রকম সূরা টুরা দিয়ে ফু দিয়ে ওকে শান্ত করে, কোনো রকম শান্ত করে ওর হাত দুটা বাঁধে। হাত দুটো বাঁধার পর ওকে খাটের উপর শুয়ে রাখার পর আঙ্গুল দিয়ে ওর চারদিকে বাঁধ দেয়া হয়। বাঁধ দেওয়ার সাথে সাথে বিশ্বাস করতে পারবেন না, ওর ভিতর থেকে মনে হয় একটা ধোঁয়ার মতো কি যেন বের হয়ে আলাদা একটা, মানে ওই দাগের ভিতরেই ওর এক সাইডে মানে ইটটা দিয়ে ফেলে দিছে, ছুঁড়ে ফেলে দিছে, আর ওই ধোঁয়ার মতো জিনিসটা মাঝখানে বসে আছে। মানে সবাই দেখে সবার চোখ উপরে উঠে গেছে যে আল্লাহ, এগুলা কি দেখতেছি আমরা, মানে এটাও কি সম্ভব? তখন হুজুর ওই মানে যে প্যারানর্মাল যে জিনিসটা ধোয়ার মতো, তার সাথে কথা বলতেছে। আমরা স্পষ্ট শুনতে পারতেছি তার গঙ্গানির যে শব্দটা। তো তখনই হুজুর ইয়াকে জিজ্ঞাসা করলো, ওই প্যারানর্মাল জিনিসটাকে, যে কে তুমি? পরে বলছে যে আমি স্কুলের, আমি ওই বাথরুমটায় থাকি। তো বলছে যে ওকে কেন ধরছো, বা ওকে কেন তুমি ডিস্টার্ব করছো? ছেলেটা খুব ছোট, ভালো একজন ছেলে, তুমি ওকে কেন জ্বালাতন করছো? পরে বললো যে আমি ওই টাইমে ওয়াশরুমে গেছি মানে 1 নাম্বার করার জন্য। তখন নাকি আমার বন্ধু রিফাত গলায় কাশি না দিয়ে, আসলে বাথরুমে ঢোকার সময় কাশি দিয়ে ঢুকতে হয়, তো ওই জিনিসটা করে নাই। তখন নাকি ওনার শরীরে ওর পাড়া লাগছে। ওই পাড়া লাগার আগেই নাকি ওকে ধরে বসছে। এখন ওকে নিয়ে চলে যাবে, ওকে রাখবে না, আর কেউ যদি এটা বাধা দেয় তাহলে ওর ক্ষতি হবে, ওকে মেরে ফেলবে। তো হুজুরে তখন ওনার যা যা করার উনি করছে। করার পর মানে ওই প্যারানর্মাল জিনিসটাকে, মানে ভূত যেটাই বলেন আপনারা, ওই জিনিসটাকে তখন সে অনেক অত্যাচার করে, অনেক টর্চার করে, অনেক ফটো দিয়ে তাকে কষ্ট দিয়ে তার জবানবন্দি নেয় যে সেই জিনিসটা আর করবে না, এই জিনিসটা সে আর করবে না। তো দেখা যাচ্ছে যে বলার পর উনি ওই যে দাগটা দিয়েছিল সে দাগটা একটু কেটে দেয়, হালকা আঙ্গুল দিয়ে কেটে দেয়।
তখন ওই অবয়বটা চলে যায়, ওইখানে আর থাকে না, চলে যায়। আর আমার বন্ধুটাও একটু স্বাভাবিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। তখন কয়েকদিন ওকে প্রায় 3-4টা তাবিজ দেওয়া হয়েছিল। ওই তাবিজের সাহায্যে চলাফেরা করতো, ও খুব সাবধানে চলাফেরা করতো। তখন কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর রহমতে এই পর্যন্ত ওর আর কোনো ক্ষতি হয়নি। আসলে কি বলবো, এগুলো যে ভৌতিক যে বিষয়গুলো, প্যারানর্মাল যে ঘটনাগুলো আমরা সবাই শুনি, সবাই শুনতে ভালোবাসে, তবে শোনার চাইতে বড় কিছু হচ্ছে ঘটে যাওয়া। তো আমাদের সাথে এরকম কিছু ঘটে যায়। আপনাদের মাঝে যদি কারো এরকম প্যারানর্মাল ভৌতিক ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। আমাদের যে টিম আছে আপনাদের সাথে যোগাযোগ করবে। যদি আপনার ভৌতিক ঘটনাটি ভালো লেগে থাকে, আমাদের কাছে ভালো লাগে, আমরা অবশ্যই আপনার ঘটনাটি প্রচার করব। তবে ভালো লাগতে হবে, ভালো লাগার মতো হতে হবে। আমার যে শ্রোতাবৃন্দ আছে তাদের শোনার মতো যদি আপনার ঘটনাটি হয়ে থাকে, অবশ্যই সেটা আমরা প্রচার করব। আমাদের কাছে আপনার ঘটনাটি পাঠানোর মাধ্যম হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা আপনার কমেন্ট দেখে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। তো আমাদের তৃতীয় যে ঘটনাটি, বেশি দেরি না করে আমরা মূল ঘটনাটিতে চলে যাই। তখন সময় ছিল 2007। আমার এক কাজিনের থেকে শোনা ঘটনাটি। আসলে যার সাথে ঘটে সেই কিন্তু বলতে পারে যে সেই মুহূর্তটা কেমন ছিল। আমরা কাউকে বলে বোঝাতে পারি কতটুকু জানি না, তবে আমাদের আশেপাশে অনেক প্যারানর্মাল ঘটনা আছে, আমরা খোঁজ নিলেই জানতে পারব। আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে, বা আপনার যে মুরব্বী যারা আছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করলেই শুনতে পারবেন প্যারানর্মাল ঘটনাগুলো, ভৌতিক ঘটনাগুলো। তো সেই ঘটনা নিয়ে আজকে একটি ঘটনা আমার এক কাজিনের থেকে। আমার কাজিন তখন অনেক ছোট। আমার কাজিনের নাম ছিল সোহান। তো আমি সোহান হয়ে আপনাদেরকে গল্পটা বলি। আমি তখন অনেকটা ছোট, ভূত কি জিনিস বা প্যারানর্মাল বিষয়টা কি তেমন কিছু বুঝতাম না। গ্রামের বাড়িতেই আমার জন্ম, আমি গ্রামের বাড়িতেই থাকি। আমার বাবা কৃষক ছিলেন, সে মোটামুটি কৃষি কাজ করতেন। আমাদের তেমন জমি ছিল না। একদিন আমার বাড়ির পাশে একটি কবরস্থান আছে। তো একদিন আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেছিলাম সেই কবরস্থানের সাথে একটা মাঠে। ওই মাঠে ক্রিকেট খেলাকালীন আমার বলটি আমার এক বন্ধু ব্যাট দিয়ে ছুঁড়ে মারে। তো বলটি গিয়ে কবরস্থানে পড়ে। তো যথাযথভাবে আমি যে ফিল্ডিং ছিলাম, তো আমার বল আনার মানে তখন আমার বল আনতে হবে, তেমন একটি কথা ছিল। আমি যাই সে কবরস্থানে, একটা ছোট দেয়াল আছে, সেই দেয়ালটা টপকে আমি ওই কবরস্থানে যাই। তো কবরস্থানে গিয়ে আমি নর্মালি বলটা আনি, আমার কোনো প্রবলেম হয় না।
আমি বলটা আনার সাথে সাথে আমি আবার খেলা শুরু করি। তো ওই দিন আমার নর্মালি যায়, কোনো প্রবলেম হয়নি। আমি খেলছি, খেলার পরে বাড়িতে চলে আসছি, রাতও ভালো গেছে আমার। পরের দিন আমি ওই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলাম, কবরস্থানের সাথে রাস্তা দিয়ে আমি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ করে শুনতে পারলাম যে কে যেন কবর খুঁড়ছে, কবরের মাটি কোবাচ্ছে কে যেন। তো আমি ভালো করে তাকিয়ে দেখলাম যে না, কেউ তো এখানে কিছু করছে না, একদম পুরো কবরস্থান মানে একদম শূন্য, কেউ নেই, একদম খালি। আমি মনে করলাম হয়তো দূর থেকে কোনো আওয়াজ, সমস্যা নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম, বাজারে গেলাম, বাজার করলাম, বাজার করে বাজার থেকে আবার রিটার্ন বাড়ির দিকে আসতে লাগলো। তো বাড়ির দিকে যাওয়ার পথে আবার কবরস্থানটা পড়লো, একই আওয়াজ আবার শুনতে পেলাম, কে যেন মাটি কোবাচ্ছে বা কোদাল দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করছে। তো আবার তাকিয়ে দেখলাম যে না, তেমন কোনো আওয়াজই বা কোনো মানুষই নেই সেখানে। আমি বললাম আজব তো, যাওয়ার সময় একই আওয়াজ, এখনো একই আওয়াজ। আমি আর ওইগুলো তেমন একটা মাথায় নিলাম না, হয়ে থাকে এরকম কিছু আওয়াজ হয়, আমরা শুনি এরকম, কিন্তু ওইটা বাস্তবে ঘটে না। ওটা ভেবে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পর প্রায় সন্ধ্যার দিকে আমার দোকানে যেতে হবে কিছু ডিম আর কিছু নেওয়ার জন্য আর কি যেন তেমন কিছু মনে নেই। তো দোকানে যাওয়া লাগবে। আমি ওই রাস্তা দিয়ে সামনে কবরস্থান পার হয়ে যে মাঠে খেলছিলাম সেই মাঠে একটা দোকান, আমি ওই মাঠে যাই, গিয়ে দেখি দোকানটা বন্ধ। যাওয়ার সময় নর্মালি কোনো প্রবলেম হয়নি আমার, তবে যখন আমি ওই মাঠ থেকে বের হয়ে আমি সেই রাস্তা দিয়ে এগোতে লাগলাম বাড়ির দিকে, তখনই আমি দেখতে পারলাম কবরস্থানে সাদা কি যেন হাঁটছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, মানুষ হাঁটতেই পারে, কারণ যেহেতু কবরস্থান, অথবা কেউ আশেপাশে মারা গেছে, সে দেখতে আসছে, কবর খুঁড়তে হবে, এরকম কিছু আমি ভাবলাম, তেমন কিছু ভাবিনি। আমি যতই হাঁটছি সেই সাদা কাপড় পরা মানুষটা যে আমার সামনে চলে আসছে আরো বেশি। আমি আরো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, চিৎকার শুনতে পাচ্ছি। আমি তখন একটু শিওর হলাম যে হ্যাঁ, মনে হয় কেউ মারা গেছে, না হলে এত চিৎকার, এত কান্না বা এত চিৎকার চেঁচামেচি হওয়ার কথা না। আর এই মানুষটা আমার দিকে কেন আসছে? আমি তখন একটু দ্রুত হাঁটার চেষ্টা করলাম যে না, চলে যাই, যেহেতু কবরস্থান, এখান থেকে যত দ্রুত বাড়িতে চলে যাওয়াটাই আমার মনে হয় উত্তম। তখন ছোট, তেমন একটা কিছু বুঝি না, খেয়াল করি নেই আমি তখন। তাই আমি দ্রুত হাঁটতে লাগলাম, মানুষটা দ্রুত আমার দিকে আসতেছে। আস্তে আস্তে আমি একদম কবরস্থানের কোনায় চলে আসছি। মানে এতটা সময় লাগছে, আমার মনে হয় আমি ওইখানে 1-1.5 ঘন্টা কাটিয়ে ফেলছি। এতটা সময় লাগছে, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আমি এতটা দ্রুত হাঁটছি, কবরস্থান আর পার হতে পারছি না। তো ওই জিনিসটা আস্তে আস্তে যখন আমার কাছাকাছি চলে আসছে, তখন আমি দৌড় দিছি, আর কিছুর দিকে তাকাই নেই। আমি তখন দৌড় দিয়ে বাড়িতে চলে গেছি, যে কে হয়তো আমাকে ভয় দেখাচ্ছে বা আমাকে ডর দেখাইছে। থাকে না গ্রামে অনেকেই যারা মজা করে, তখন আমি এটা খেয়াল না করে বাড়িতে চলে যাই। তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আমি যখন আমার রুমে শুই আব্বু আম্মুর সাথে, তখন আমার চোখে ভাসে, আমি তখন শুয়ে আছি, তখন আমি দেখতে পাচ্ছি যে কবরস্থানে মানে একটা নতুন লাশ কবর দেওয়া হয়েছে। সে 2টি হাত উঠিয়ে বলতেছে যে আমি মরি নাই, আমারে আয়সা বাঁচাও, আমি মরি নাই, আমার আয়সা বাঁচাও। আমার তখনই ঘুম ভেঙে যায়, আমি চিৎকার দিয়ে উঠি,
যেহেতু কবরের বিষয়, আমি ওই লাশটাকে দেখতে পারছি, পুরো স্পষ্ট আমার চেহারায় ভেসে উঠছে। তো আমি চিৎকার দিয়ে উঠছি, পরে আব্বু আম্মু আমাকে মানে নর্মালি যেটা করে ধরছে, ধরে তারপরে বলতেছে যে কি হয়েছে বাবা, কি হয়েছে। আম্মু সোরা পরে বুকে ফু দিতেছে। আমি বলছি না কিছু না, এমনিতেই দেখছি কবরস্থান দেখলাম এসে। পরে বলে আচ্ছা বাবা, তেমন কিছু। তখনই আমি আবার শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ওই লাশটাকে আমার সামনে দেখতে পারছি। আমার চোখের সামনে লাশটা দাঁড়িয়ে বলতেছে যে আমি তোকে ডাকলাম আমাকে বাঁচানোর জন্য, আমি মরি নাই, তুই আমাকে বাঁচাইলি না, বলে আমাকে আমার গলায় চেপে ধরছে। আমার গলায় চেপে ধরার সাথে সাথে আমি চিৎকার দিয়ে মানে বলার চেষ্টা করলাম যে আমাকে ছেড়ে দাও, বা আমাকে, আমি কথা বলতে পারতেছি না, আমি মরে যাবো, আমার ছেড়ে দাও। এটা বলার শক্তিটাও আমি হারিয়ে ফেলছিলাম। মানে এটা কি হইতেছে আমার সাথে আমি কিছুই জানি না, হাত পাও লড়াতে পারছি না। এটা অবশ হয়ে গেছে আমার সবকিছু তখন অবশ হয়ে গেছে। মাথাটা মানে চাপার কারণে গলায় চোখ মুখ লাল হয়ে গেছে। আমার মাথাটা মানে এক মাথা আমারতে লাগতেছে, আমার মাথা দুইটা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আমার কাছে লাগতেছে আমার মাথাটা। সাদা কাপড় পরা, এই লাশটা আমাকে চেপে ধরে রাখছে। আমার কাছে ফিল বলতে পারছি না যে কেমন একটা ফিল যে আমার হয়েছে। তো আল্লাহর কি রহমত, তখনই আব্বুর একটা হাত আমার উপরে পড়ার সাথে সাথেই ওই জিনিসটা আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি চিৎকার দিয়ে কেঁদে বসে পড়ছি। আব্বু আম্মু আমাকে আবার ধরছে, বাবা কি হয়েছে, আমি এই বিষয় আমার এই লাশটা আমার গলায় চেপে ধরছিল। তো তখন তারা দেখে যে আমার গলায় লাল দাগের মতো হয়ে গেছে। কিছু একটা ধরলে বা কোনো মানুষ যদি ধরেন আপনার গলায় চেপে ধরে, তখন সে মানুষের হাতটা আপনার গলায় দাগ হয়ে যায় হাতের। তো ওই জিনিসটা যে আমার ধরছে, গলা আমার লাল হয়ে গেছে, চোখ মুখ আমার ফুলে গেছে, এতটা জোরে আমার চাপছে। আর কতক্ষণ চেপে রাখলে হয়তো আমি মারা যেতাম। তো ওই দিন রাতটা কোনো রকম কাটানোর পর আমার পাশের বাড়িতে একজন আছে যে ঝাড়ফুঁক করে, থাকে না কবিরাজ, এমন টাইপের, ওই কবিরাজ আনা হয়। তো কবিরাজ বলছে যে 2-3 দিন আগে কবরস্থানে একজনকে কবর দেওয়া হয়েছে, ঠিক আছে। ওই মানুষটা খুব অন্যরকম একটা মানুষ ছিল। তো ওই মানুষটাই হয়তো বা ওই লাশটাই হয়তো আমাকে ভয় দেখাইছে। এমন একটা বিষয়, এমন একটা ঘটনা আমি যখন শুনছি সোহানের কাছ থেকে, তখন আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে পড়ছে, যে মানুষের সাথে কিভাবে এইসব ঘটনা ঘটতে পারে। তো ওকে নর্মালি ঝাড়ফুঁক করা হয়, যেরকম সবাইকেই ঝাড়ফুঁক করা হয়, কারণ প্যারানর্মালের ওষুধ কি আছে সেটা আমি জানি না। তবে মৌলবীরা যারা আমাদের মুন্সি নামাজ পড়ায়, হুজুর যারা আছেন বা যারা ঝাড়ফুঁক করেন, কবিরাজ বলা হয়, তারা সবসময় ঝাড়ফুঁক করে থাকে, তাবিজ দিয়ে থাকে। তো সেই থেকে আর কি ভৌতিক যে বিষয়গুলো আসলে বলার কিছুই নেই, শুধু এতটুকুই বলবো, নিত্য নতুন ভৌতিক ঘটনা যদি আপনারা আমাদের থেকে শুনতে চান, আমাদের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন ভৌতিক যে
ঘটনাগুলো আজকের প্রথম এপিসোড আপনারা শুনলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনাদের পাড়ার প্রতিবেশীর কাছে ঘটনা থেকে থাকে, শুনেছেন, যদি বলার মতো হয় অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আমরা আপনার সাথে যোগাযোগ করে যদি ঘটনাটি প্রচারের মতো হয়ে থাকে অবশ্যই আমরা প্রচার করব সেটা। আর ধন্যবাদ সবাইকে জানাচ্ছি ভূত এফএম উইথ এমজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।